পাঠ করছি লং ওয়াক টু ফ্রিডম, লিখেছেন নেলসন ম্যান্ডেলা। প্রথম পরিচ্ছেদ একটি গ্রাম্য ছেলেবেলা, পার্ট 7। 1960 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের একমাত্র আবাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল অ্যালিস মিউনিসিপ্যালিটির ফোর্ট হেয়ার ইউনিভার্সিটি কলেজ। হিলটাউন থেকে 20 মাইল পূর্বে ছিল কলেজটি। এটিকে শুধু সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বললে ভুল হবে। এই প্রতিষ্ঠান ছিল তার চেয়ে অনেক বেশি কিছু। দক্ষিণ, মধ্য ও পূর্ব আফ্রিকার সমস্ত জ্ঞান তাপসদের আলোকবর্তিকা ছিল এই ফোর্ট হেয়ার কলেজ। তখনকার দিনে আমার মতো তরুণ কৃষ্ণাঙ্গদের কাছে এটিই ছিল অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড অথবা ইয়েল বিশ্ববিদ্যালয়। ফোর্ট হেয়ারে ভর্তি হওয়া নিয়ে আমার পালক পিতা যথেষ্ট চিন্তিত ছিলেন, কিন্তু সহজেই সেখানে ভর্তির যোগ্যতা প্রমাণ করলাম। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তিনি আমাকে প্রথমবারের মতো একটা স্যুট বানিয়ে দিলেন। ধূসর রঙের ওই স্যুট পরার পর আমার নিজেকে বেশ ওজনদার ও অভিজাত বলে মনে হচ্ছিল। তখন আমার বয়স 21 বছর। স্যুট পরে কলেজে ঢোকার পর আমার মনে হচ্ছিল পুরো ফোর্ট হেয়ারে আমার যে স্মার্ট কোনো ছাত্র নেই। আমি বুঝতে পারছিলাম সাফল্যের দিকে অবিরাম এগিয়ে যাওয়ার জন্যই আমার জন্ম হয়েছে। আমার সবচেয়ে বড় মানসিক সান্ত্বনার বিষয় ছিল আমি আমার পালক পিতাকে খুশি করতে পেরেছিলাম। তার গোত্রে আমি প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করতে পেরেছে। পালক পিতার ছেলে জাস্টিস তখনও হিলটাউনে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা পাশে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পড়াশোনার চেয়ে খেলাধুলার প্রতি তার ঝোঁক ছিল বেশি, এ কারণে সে পাশ করতে পারছিল না। 1916 সালে স্কটিশ মিশনারিরা ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয় স্থাপন করে। 19 শতকের সবচেয়ে বড় দুর্গ এলাকা ছিল এখানে। পাথরের জমিনের উপর বানানো হয়েছিল এই দুর্গ। পাশেই ছিল তিউমি নদী। 19বিংশ শতকে ঝোসার রায়হাবি রাজবংশের শেষ স্বাধীন রাজা স্যান্টিলিকে এই দুর্গের সৈন্যরাই চূড়ান্তভাবে পরাজিত করে। এর মাধ্যমে ঝোসারা ব্রিটিশদের অধীনে চলে যায়। ফোর্ট হেয়ারে সব মিলিয়ে আমরা মোট ছাত্র ছিলাম 150 জন। এর মধ্যে ডজন খানিক বা তারও কিছু বেশি ছাত্র ক্লার্কবারি অথবা হিলটাউনে আমার সঙ্গে পড়ত। সেই হিসেবে আমরা আগে থেকে একে অন্যকে চিনতাম। ফোর্ট হেয়ারে এসে পূর্ব পরিচিতদের মধ্যে প্রথম যার সঙ্গে আমার দেখা হয় সে হলো কেটি মাতানজিমা। গোত্র পরিচয়ের সূত্রে কেটি সম্পর্কে আমার ভাইপো হলেও বয়সে সে আমার চেয়ে অনেক বড় ছিল। আমি যখন সেখানে গেলাম তখন সে 3rd ইয়ারের ছাত্র। লম্বা, সুদর্শন ও আত্মবিশ্বাসী কেটি আমাকে তার স্নেহ ছায়ায় টেনে নিল। জাস্টিসকে আমি যেমন একটু সমীহীন নজরে দেখতাম, কেটিকেও সেভাবে সম্মান করতাম। আমি আর কেটি দুজনেই মেথডিস্ট খ্রিস্টান ছিলাম। সে ওয়াইসলি হাউস নামে একটা দোতলা হোস্টেলে থাকত। আমারও সেখানে থাকার ব্যবস্থা করা হলো। ক্যাম্পাসে এক প্রান্তে ছিল ভবনটা। কেটি সবসময় তার খোঁজ খবর নিত। আমাকে কাছে একটা গির্জায় সে কাজ করাতে নিয়ে যেত। আমার পালক পিতা স্কুলে পড়াশোনার সময় বাড়ি থেকে ছেলে মেয়েদের কাছে টাকা পাঠানোর নীতিতে বিশ্বাসী ছিলেন না। কেটি আমার হাত খরচে অর্থ উপার্জনের জন্য কাজ জুটিয়ে দিত। আমার পালক পিতার মতো কেটিও আমাকে রাজা সাবা তার ভবিষ্যৎ কাউন্সিলর হিসেবে দেখত। সম্ভবত সে কারণে সেও আমাকে আইন পড়ার ব্যাপারে খুব উৎসাহ দিত। ক্লার্কবারি ও হিলটনের মতো ফোর্ট হেয়ারও একটা মিশনারি কলেজ ছিল। ঈশ্বরের বিশ্বাস রাখা, রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সরকার ও গির্জা কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সরকার ও গির্জা কর্তৃপক্ষের দেওয়া শিক্ষা সেবার জন্য কৃতজ্ঞ থাকার ব্যাপারে আমাদের সবসময় সতর্ক করে দেওয়া হতো। এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের ঔপনিবেশিক নীতিমালা ও ভাবমূর্তির জন্য প্রায়শই চরমভাবে সমালোচনার মুখে পড়ত। তবে আমার বিশ্বাস এতে সামগ্রিক ফলাফলটা ভালোই হতো। সরকার যখন শিক্ষা প্রতিষ্ঠান করতে চাইতো না অথবা সরকারের সামর্থ্যে কুলাতো না, তখন মিশনারিরা তা করত। আরেকটা ব্যাপার হলো, সাধারণ সরকারি স্কুলে যেরকম বর্ণবাদী মনোভাব বজায় রেখে শিক্ষা দীক্ষা দেওয়া হতো, মিশনারি স্কুলে সেটা প্রায় ছিলই না। তবে মিশনারি স্কুলে নৈতিক শিক্ষা ও আচরণের ক্ষেত্রে সবসময়ই কড়াকড়ি নীতি মেনে চলা হতো। পুরো আফ্রিকা অঞ্চলে যেসব মহান জ্ঞানতাপস ও মনীষী আবির্ভাব হয়েছে তাদের অনেকেই ছাত্রজীবন কেটেছে ফোর্ট হেয়ারে। এটা একই সঙ্গে ছিল তাদের আবাসস্থল তথা ইনকিউবেটর। তখনকার শীর্ষতম বুদ্ধিজীবীদের অন্যতম ছিলেন প্রফেসর জেড.কে ম্যাথিউস। ম্যাথিউস ছিলেন একজন সাধারণ খনিক শ্রমিকের সন্তান। বুকার ওয়াশিংটনের আত্মজীবনী আপ ফ্রম স্লেভারি পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। এই বইটি তাকে সবচেয়ে বড় হওয়ার পথে সহায়তা করেছিল। জেড.কে ম্যাথিউস আমাদের সামাজিক নৃবিজ্ঞান ও আফ্রিকান আইন পড়াতেন।
তিনি খোলামেলাভাবে সরকারের সামাজিক নীতি কঠোর সমালোচনা করতেন। আরেক অন্যতম শিক্ষক ছিলেন প্রফেসর ডিডিটি জাবাভু। ফোর্থিয়ার ও জাবাভুকে অভিন্ন আত্মা মনে করা হতো। 1916 সালে বিশ্ববিদ্যালয়টি চালু হওয়ার সময় তিনি প্রথম নিয়োগপ্রাপ্তদের একজন শিক্ষক ছিলেন। প্রফেসর জাবাভু লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও ব্যাকরণের উপর স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। তা সত্ত্বেও জাবাভু আমাদের ঝোসা ও ল্যাটিন ভাষার শিক্ষা দেওয়ার পাশাপাশি ইতিহাস ও নৃবিজ্ঞান পড়াতেন। ঝোসাদের বংশগতি সম্পর্কিত ইতিহাসের ব্যাপারে তিনি ছিলেন এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। তিনি আমার বাবা সম্পর্কে এমন কিছু দুর্লভ তথ্য দিয়েছিলেন যা আমি আগে জানতাম না। এছাড়া তিনি আফ্রিকানদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সবসময় স্পষ্টভাষী ছিলেন। 1916 সালে অল আফ্রিকান কনভেনশন প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রফেসর জাবাভু। কেপ শহরে সার্বজনীন ভোটাধিকার রহিত করার প্রস্তাব দিয়ে পার্লামেন্টে যে আইন পাশে পায়তারা শুরু হয়েছিল, এই সংগঠনে তার তীব্র বিরোধিতা করেছিল। একদিন একটি মজার ঘটনা মনে পড়ছে। আমি একবার ফোর্থিয়ার থেকে ট্রেনে করে উমতাতা যাচ্ছি। আমি আফ্রিকান কম্পার্টমেন্টে উঠলাম। ওই কম্পার্টমেন্ট শুধুমাত্র কালোদের জন্য সংরক্ষিত ছিল। একজন শ্বেতাঙ্গ টিকিট চেকার আমার টিকিট যাচাই করতে এলেন। আমার টিকিট হাতে নিয়ে দেখলেন এলি স্টেশন থেকে উঠেছি। সেটা দেখে ভদ্রলোক বলেন, তুমি কি জাভাবুর স্কুল থেকে আসছো? আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। তিনি খুব আনন্দিত হলেন বলে মনে হলো। তিনি হাসি মুখে টিকিটে ছাপ দিলেন এবং জাভাবু খুবই জাঞ্জল প্রফেসর টাইপের কিছু কথা বিড়বিড় করে বলে চলে গেলেন। ফোর্থিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আমার পাঠ্য ছিল ইংরেজি, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, নেটিভ অ্যাডমিনিস্ট্রেশন ও রোমান ডাচ ল। নেটিভ অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের বিষয়বস্তু ছিল আফ্রিকানদের স্থানীয় আইন। যারা স্থানীয় প্রশাসনিক বিভাগে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য ছিল। যদিও কেটি আমাকে সাধারণ আইন পড়ার বিষয়ে বিশেষভাবে উৎসাহ দিত, কিন্তু আমার মূল আকর্ষণ ছিল নেটিভ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি। যেহেতু আমি একজন দোভাষী ও ঝানো কাউন্সিলর হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম, তাই হয়তো ওই সাবজেক্ট আমাকে প্রবলভাবে টেনেছিল। তখনকার দিনে একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গীর সর্বোচ্চ স্বপ্ন ছিল একটা সরকারি চাকরি পাওয়া। সেই সময় একজন সরকারি কর্মকর্তা হওয়া মানে আফ্রিকান সমাজের সর্বোচ্চ ক্ষমতাশালীদের একজন হয়ে ওঠা। গ্রাম এলাকায় ইংরেজ ম্যাজিস্ট্রেটের ধৌবাসী হিসেবে চাকরি করলে স্থানীয় মানুষ তাকে ম্যাজিস্ট্রেটের পরে তাকেই প্রধান কর্মকর্তা হিসেবে গণ্য করত। দ্বিতীয় বর্ষে ওঠার পর দোভাষী কাজ সম্পর্কিত একটি কোর্স চালু হয়। আমি ওই কোর্সের প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। আমাদের ক্লাস নিত প্রখ্যাত সাবেক আদালতি দোভাষী মিস্টার টায়ামজাসি। ফোর্থিয়ার অভিজাত শ্রেণী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হলেও এখানে অন্য সব সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো নানা ধরনের অসুবিধা ছিল। বড়রা নতুন শিক্ষার্থীদের সঙ্গে রাশভারী আচরণ করত এবং সবসময় তাদের অধীনস্থ রাখার চেষ্টা করত। আমি যখন প্রথমে এই ক্যাম্পাসে এলাম তখন জামালিয়ান বাবভাজা নামে এক সিনিয়র ছাত্রের সঙ্গে আমার বাদানুবাদ লাগে। ক্লার্ক বাড়িতে থাকতেই তার সঙ্গে আমার পরিচয় ছিল। সে আমার বেশ কয়েক বছরের সিনিয়র ছিল। ফোর্থিয়ারে এসে আমি তাকে খুব আনন্দচিত্তে অভিনন্দন জানালেও সে নিস্পৃহ থাকত। শীতলভাবে আমার কথার জবাব দিত। সে যে ডরমেটরিতে থাকতো আমারও সেখানে থাকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু সে আপত্তি করে বসল। ভাবাজা বলল, তুমি যেহেতু একেবারে নতুন ছাত্র সেহেতু তোমাকে সাধারণ ডরমেটরিতে চলে যেতে হবে। সে জানালো সে আমাদের ডরমেটরির হাউস কমিটির প্রধান, সুতরাং সে আমাকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। শুধুমাত্র বয়সে বড় হওয়ার কারণে এমন অগণতান্ত্রিক চর্চা আমি মেনে নিতে পারলাম না, কিন্তু আমাকে সরে আসতে হলো। এই ঘটনার কিছুদিন পরে এক রাতে আমি জুনিয়র সব ছাত্রকে ডাকলাম, তাদের ব্যাপারটা বোঝালাম এবং বললাম আমরা ভোটের মাধ্যমে নিজেদের মধ্যে থেকে হাউস কমিটি নির্বাচিত করব। কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করলাম। জুনিয়রদের মধ্য থেকে আমাকে দাঁড় করানো হয়েছিল। আমরা সহজেই সিনিয়রদের হারিয়ে হাউস কমিটির নেতৃত্বে চলে এলাম, কিন্তু সিনিয়ররা এটা সহজে মেনে নিতে পারেনি। তারা আমাদের সাহায্য করতে মিটিং ডাকলো। মিটিংয়ে ইংরেজিতে চালু এক সিনিয়র ছাত্র রেক্স তাতানি বলল, জুনিয়রদের এহেন আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। ম্যান্ডেলার মতো একটা গেঁয়ো ছেলে যে কিনা ভালো করে ইংরেজি বলতেই পারে না, তার কথা মতো হাউস কমিটি চলবে তা হতে পারে না। এরপর আমি যেসব আঞ্চলিক ভাষায় তার দু একটি উদাহরণ দিয়ে বিকৃতভাবে আমাকে উপহাস করা হলো। সিনিয়ররা সবাই ওর ঘাড়ে হাসতে হাসতে গড়িয়ে পড়তে লাগলো। তাদের এই আচরণে জুনিয়রদের সবাই ভীষণভাবে রুষ্ট হলো।
আমরা সবাই সিদ্ধান্ত নিলাম সিনিয়রদের চোখ রাঙানিকে আর পরোয়া করা হবে না। তারা যা যা অপছন্দ করে, যা যা করলে তারা অপমানিত হয়, সেসব কাজ এখন থেকে করতে হবে। কলেজে ওয়ার্ডেন রেভারেন্ড এজি কুক ব্যাপারটা জানতে পারার পর উভয় পক্ষকে তার অফিসে ডাকলেন। আমরা আমাদের মনের কাছে পরিষ্কার ছিলাম এবং সিদ্ধান্ত নিলাম আমরা দৃঢ়ভাবে আত্মপক্ষ সমর্থন করব এবং কোনো অবস্থাতেই নতি স্বীকার করব না। তাতানিক দীর্ঘ সময় ধরে রেভারেন্ডের কাছে আমাদের নামে নালিশ জানালো এবং বক্তব্য দেওয়ার এক পর্যায়ে সে কেঁদে ফেলল। সে আমাদের শাস্তি দেওয়ার জন্য সিনিয়রদের পক্ষ থেকে বিনীত আবেদন জানালো। রেভারেন্ড আমাদের বক্তব্য উপস্থাপন করতে বললেন। আমি কোনোভাবেই আমাদের দোষ স্বীকার করলাম না। আমি রেভারেন্ডকে জানিয়ে দিলাম সিনিয়রদের সঙ্গে আমরা মোটেও অযৌক্তিক আচরণ করিনি। আমাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা সবাই একযোগে হাউস কমিটি থেকে পদত্যাগ করব। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সংহতি বজায় রাখার বিষয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না। সালিসি শেষে আমাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হলো না। আমরা শেষ পর্যন্ত দৃঢ় থাকায় রায় আমাদের পক্ষে চলে আসলো। জীবনে প্রথমবারের মতো আমি কর্তৃপক্ষের সঙ্গে লড়াই করে জিতলাম। এর মাধ্যমে আমি প্রথমবারের মতো ন্যায় ও সত্যের শক্তি ও তেজ সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছিলাম। অবশ্য এরপর কর্তৃপক্ষের সঙ্গে আমার আরও অনেকবার বিবাদ লেগেছে। সেসব ক্ষেত্রে অবশ্য জয় এত সহজে আসেনি। ফোর্থ ইয়ারে ক্লাসের পাশাপাশি ক্লাসের বাইরেও আমি সমানভাবে শিক্ষা অর্জন করেছিলাম। হিলটাউনে থাকতে আমি যতটুকু খেলাধুলা করেছি এখানে এসে তার মাত্রা অনেক বেড়ে যায়। এর পেছনে অবশ্য দুটো কারণ ছিল। প্রথমত, আমি এখানে এসে আগের চেয়ে বেশি লম্বা আর শক্তিশালী হয়েছিলাম। দ্বিতীয়ত, হিলটাউনের মতো এখানে এত বেশি ঝানু প্রতিদ্বন্দ্বী ছিল না। ফুটবল এবং ক্রস কান্ট্রি রানিংয়ের দুটোতেই আমি খুব ভালো ছিলাম। দৌড় বিষয়টি আমাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে। ক্রস কান্ট্রি দৌড়ের ক্ষেত্রে সামর্থ্যের চেয়ে প্র্যাকটিস বেশি কার্যকরী। এর জন্য কঠোর অধ্যাবসায় ও নিয়মানুবর্তী হতে হয়। আমি অনেক যোগ্য, শক্তিশালী ও সুঠামদেহী যুবক দেখেছি যারা শুধুমাত্র ডিসিপ্লিন প্র্যাকটিসের অভাবে খেলাধুলায় ভালো করতে পারেনি। তবে প্র্যাকটিসের ক্ষেত্রে আমি কখনো ফাঁকি দেইনি। খেলাধুলার বাইরে আমি নাট্যসংঘে যোগ দিয়েছি। আব্রাহাম লিঙ্কন হত্যাকাণ্ড নিয়ে রচিত একটি মঞ্চনাটকে অভিনয়ও করেছি। আব্রাহাম লিঙ্কনের ভূমিকায় অভিনয় করেছিল আমার বন্ধু ও সহপাঠী লিঙ্কন এম কেন্তানি। অভিজাত ট্রান্সকেইয়ান পরিবারের ছেলে ছিল এম কেন্তানি। পুরো ফোর্থ ইয়ার বিশ্ববিদ্যালয়ে একমাত্র সেই আক্ষরিক অর্থে আমার যে লম্বা ছিল। নাটকে আমার চরিত্র ছিল লিঙ্কনের হত্যাকারী উইলকিস বুথ। এম কেন্তানি অভিনয়শৈলী খুবই প্রখর ছিল। লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের দৃশ্য সে এত সুন্দরভাবে উপস্থাপন করেছিল যে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। পুরো নাটকে আমার উপস্থিতি খুব বেশি না থাকলেও নাটকের নৈতিক বার্তা প্রচারের ক্ষেত্রে গুপ্তঘাতক বুদ্ধের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে কারণে হয়তো আমিও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে আমি স্টুডেন্টস খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছিলাম। প্রতি রোববার পার্শ্ববর্তী গ্রামগুলোতে স্থানীয় লোকজনকে বাইবেল পড়া শেখাতাম। অন্য সদস্যদের একজন অলিভার ট্যাম্বো। ট্রান্সকে পোর্টল্যান্ড থেকে আসা ওই ছাত্রটির সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ফুটবল মাঠে। অসাধারণ মেধাবী ছিল অলিভার। তার ক্ষুরধার মেধাশক্তি ও অনলবর্ষী বক্তব্য শুনে আমরা সবাই আপনা আপনি তাকে সমীহের চোখে দেখতাম। অ্যাংলিকান খ্রিস্টানদের জন্য নির্ধারিত ব্যাডা হলে থাকতো সে। তার সঙ্গে আমার খুব বেশি দেখা সাক্ষাৎ না হলেও বুঝতে পারছিলাম ভবিষ্যতে সে অবশ্যই মহান কোনো স্থান দখল করে নেবে। কোনো কোনো রোববার আমরা হেঁটে এলিস শহরে বেড়াতে যেতাম। শহরের রেস্তোরাঁয় খাওয়ার লোভটাও উদ্দেশ্যের মধ্যে ছিল। শহরের রেস্তোরাঁগুলো যারা চালাতো তাদের প্রায় সবাই ছিল শ্বেতাঙ্গ। তখনকার দিনে কালোরা সদর দরজা দিয়ে রেস্তোরাঁয় ঢুকতে সাহস পেত না। কিন্তু আমরা দল বেঁধে বুক ফুলিয়ে রেস্তোরাঁর সদর দরজা দিয়ে ঢুকে যা খেতে মন চায় তার অর্ডার দিলাম। সাদাদের তোয়াক্কা করতে চাইতাম না। ফোর্থ ইয়ারে আমি যে শুধু ফিজিক্স পড়েছিলাম তাই নয়, আরেকটা ফিজিক্যাল সায়েন্সও এখানে ভালোভাবে রপ্ত করেছিলাম। সেটা হলো বলরুম ডান্সিং। আমরা যে রেস্টুরেন্টে যেতাম সেখানে ক্যাচ ক্যাচ শব্দ উৎপাদনকারী একটা পুরনো ফোনোগ্রাফ ছিল। ওটা যখন বাজতো তখন আমরা তার তালে তালে নাচতাম। বলরুম ডান্সিংয়ের ক্ষেত্রে আমাদের আইডল ছিলেন বিশ্ববিখ্যাত বল ডান্সার ভিক্টর সিলভাস্টার। আর আমরা যার কাছে এই ডান্স শিখতাম সে আমাদের যে বয়সে ছোট এক ছাত্র। তার নাম ছিল স্মালি সিউন্ডোলা। আমরা তাকে সিলভাস্টার যোগ্য শিষ্য ও আমাদের মহান শিক্ষক হিসেবে মেনে নিয়েছিলাম। ফোর্থ ইয়ারের পাশে এক গ্রামে এন্তেসেলামানজি নামে একটা আফ্রিকান ডান্স হল ছিল।
শুধুমাত্র স্থানীয় গণ্যমান্য কৃষ্ণাঙ্গরাই সেখানে আনন্দ ফুর্তি করতে যেতে পারত। আন্ডার গ্রাজুয়েটদের সেখানে ঢোকার কোনো অনুমতি ছিল না। কিন্তু একদিন আমাদের কয়েকজনের মাথায় বেপরোয়া খেয়াল চাপল। বিপরীত লিঙ্গের কোনো সঙ্গীর সঙ্গে নাচার লোভ সামলাতে না পেরে এক মহা ঝুঁকি নিয়ে বসলাম। রাতে সবাই যার যার সবচেয়ে আকর্ষণীয় স্যুট পরে লুকিয়ে ডরমেটরি থেকে বেরিয়ে এলাম। এটা খুবই সংরক্ষিত এলাকা জেনেও ডান্স হলে ঢুকতে পড়লাম। ডান্স ফ্লোরে দেখলাম খুব সুন্দর এক যুবতী। আমি স্মার্টলি তাকে সরাসরি আমার সঙ্গে নাচার প্রস্তাব দিয়ে বসলাম। দেখলাম কাজ হয়েছে। এক মুহূর্তের মধ্যে সে আমার বাহুবন্দী হয়ে গেল। মেয়েটার নাম জিজ্ঞেস করতে সে বলল, মিসেস বুকবি। শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আর চোখে চেয়ে দেখি তদানীন্তন প্রখ্যাত আফ্রিকান নেতা ও বুদ্ধিজীবী ডক্টর রোজবেরি বুকবি তার শ্যালক অর্থাৎ আমার শিক্ষক জেড.কে ম্যাথিউর সঙ্গে আলাপ করছেন। না জেনে ডক্টর বুকবির স্ত্রীকে নাচে আমন্ত্রণ জানিয়েছি বুঝতে পেরে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আমি মুহূর্ত মাত্র দেরি না করে মিসেস বুকবিকে ক্ষমা প্রার্থনার সুযোগ একটা সৌজন্যতা দেখিয়ে সরে পড়তে গেলাম। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। আমি ইতিমধ্যেই মিস্টার বুকবি এবং প্রফেসর ম্যাথিউর নজরে পড়ে গিয়েছি। আমার মনে হচ্ছিল মেঝে ফাঁক করে যদি আমি তার ভেতর ঢুকে যেতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করেছি, আমার ভয়ে ভয়ে করছিল। কিন্তু মজার ব্যাপার হলো, ফোর্থ ইয়ার ডিসিপ্লিন ইনচার্জ হওয়া সত্ত্বেও ম্যাথিউ আমাকে একটা কটু কথাও বললেন না। সাহস করে সেখানে আমাদের ঢুকে পড়ার মতো মানসিকতাকে হয়তো তিনি সম্মান করেছিলেন। তবে ওই রাতে পরে আর কখনো এনতেসিলামান জিতে আমরা ভুলেও পা বাড়াইনি। বুদ্ধিবৃত্তিক ও সামাজিক উভয় দিক থেকে ফোর্থ ইয়ার তখনকার দিনে সমাজের কাছে আভিজাত্যের প্রতীক ও আমার কাছে এক অদ্ভুত নতুন জগৎ হিসেবে বিবেচিত হতো। পশ্চিমা জীবনে অভ্যস্তদের কাছে ফোর্থ ইয়ারের ভেতরকার জগৎ হয়তো খুব একটা অপরিচিত নয়, কিন্তু আমার মতো গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা ছেলের কাছে সেটা ছিল এক বিশাল আবিষ্কার। এখানে এসে আমি প্রথম পাজামা পরি। প্রথমে খুব অস্বস্তিকর লাগলেও ধীরে ধীরে তাতে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। এখানে আসার পরে আমি প্রথম টুথপেস্ট ও টুথব্রাশ ব্যবহার করি। এর আগে আমরা দাঁত মাজার জন্য কয়লা অথবা ছাই ব্যবহার করতাম। ওয়াটার ফ্লাশ টয়লেট এবং গরম পানির ঝর্ণা এখানে এসেই প্রথম দেখি। এখানে এসে প্রথম আমি টয়লেটে হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করতে দেখি। ছোটবেলা থেকেই আমি এবং আমার ভাই বোন টয়লেট শেষে নীল ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে অভ্যস্ত ছিলাম। এসব নাগরিক জীবনযাত্রা আমার পূর্ব পরিচিত না থাকার কারণে হয়তো এখানকার জীবনমান আমার ভালোই লেগেছিল। পাশাপাশি আমি যে গ্রাম্য জীবন পেছনে ফেলে এসেছি তাও আমাকে হাতছানি দিয়ে ডেকেছে বহুবার। তবে এখানে শুধু আমি একা নই, আমার মতো আরও অনেকেই ছিল যারা গ্রাম থেকে এসেছে। সেই গ্রাম্য জীবনের টানে আমরা মাঝে মাঝে দল বেঁধে বিকেলবেলায় বিশ্ববিদ্যালয়ের খামারে ছুটে যেতাম। গোধূলি সময় মাঠে খড় জড়ো করে তাতে আগুন জ্বালাতাম। সেই আগুনে ভুট্টা করে সবাই গোল হয়ে খেতে বসতাম। খেতে খেতে লম্বা লম্বা গল্প আমাদের আশাটাকে মাতিয়ে রাখত। নেহাত খিদে মেটানোর জন্যই যে আমরা এভাবে ভুট্টা করে খেতাম তা নয়, আমাদের গ্রাম্য ঘরোয়া স্মৃতি উপভোগের জন্যই এই ছিল আনন্দ আয়োজন। আড্ডার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হতো। গ্রাজুয়েশনের পর কি পরিমাণ মাইনে চাকরি পাবো, কাকে বিয়ে করব, এসব নিয়ে আলোচনা করতাম। এই সময়টাতে আমি যদিও পোশাক ও চালচলনে যথেষ্ট অভিজাত হয়ে উঠেছিলাম, তারপর আমার মনের মধ্যে বাস করছিল এমন এক গ্রাম্য কিশোর যে অহরাত্রি তার ফেলে আসা গ্রামকে মিস করছিল। আধুনিক বিশ্ব থেকে ফোর্থ ইয়ার প্রায় বিচ্ছিন্ন অবস্থানে থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবরাখবর জানার জন্য আমরা মরিয়া হয়ে থাকতাম। আমার অন্য সহপাঠীদের মতো আমিও গ্রেট ব্রিটেনে একনিষ্ঠ সমর্থক ছিলাম। সেই জন্য আমাদের প্রথম বর্ষ শেষে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্পিকার হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধানমন্ত্রী ও ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকার প্রধান কৌশলী জ্যান স্মুথস। এ কথা জানতে পেরে আমার দারুণ লাগছিল। স্মুথসের মতো বিশ্বনেতা আমাদের বিশ্ববিদ্যালয়ে অতিথি হয়ে আসছেন শুনে আমরা জয়ের পরনায় গর্ববোধ করছিলাম। ফোর্থ ইয়ারের দ্বিতীয় বর্ষে ওঠার পর আমি আমার বন্ধু পল মাহাবানিকে ট্রান্সকেইতে এসে আমার সঙ্গে শীতের ছুটিটা কাটিয়ে যাওয়ার জন্য নেমন্তন্ন করলাম। পল এসেছিল বেস ফন্টিন থেকে এবং প্রভাবশালী পিতার কারণে ক্যাম্পাসের সবাই তাকে এক নামে চিনত। তার বাবা রেভারেন্ড জাকিউস মাহাবানি দুইবার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট জেনারেল নির্বাচিত হয়েছিলেন। এই সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে যদিও মনে পড়ে তিনি একজন বিদ্রোহী নেতা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ছুটির মধ্যে একদিন আমি আর পল ট্রান্সকের রাজধানী উমতাতা গেলাম। উমতাতায় তখন কয়েকটা বড়সড় রাস্তা এবং বেশ কিছু বিল্ডিং ছাড়া তেমন কিছু ছিল না। উমতাতা পোস্ট অফিসের বাইরে কি একটা কাজে আমরা দুজন দাঁড়িয়ে আছি। হঠাৎ সেখানে স্থানীয় একজন ষাটোর্ধ্ব ম্যাজিস্ট্রেট এলেন।
তিনি পলকে পোস্ট অফিসের ভেতর থেকে তার জন্য কয়েকটা পোস্ট স্ট্যাম্প এনে দিতে বললেন। লোকটা একে তো শ্বেতাঙ্গ, তার উপর একজন ম্যাজিস্ট্রেট। পল তাকে সম্মানের সাথে স্ট্যাম্পগুলো এনে দিল। তখনকার দিনে শ্বেতাঙ্গরা কালোদের দিয়ে কাজ করানোকে রীতিমতো অধিকার বলে মনে করত। ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প এনে দেওয়ার বদলে পলকে কিছু খুচরো পয়সা দিতে গেল, কিন্তু পল তা কোনোভাবেই নিতে চাইল না। এতে ম্যাজিস্ট্রেট সাহেব অপমান বোধ করলেন। তিনি রাগত স্বরে পলকে বলেন, তুমি কি জানো আমি কে? সাহেবের মুখ ততক্ষণে রাগে লাল হয়ে উঠেছিল, কিন্তু পল নির্বিকারভাবে বলে ফেলল, আপনি কি তা জানার কোনো দরকার নেই, কারণ আপনি কি তা আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি। ম্যাজিস্ট্রেট বলেন, তার মানে তুমি কি বলতে চাইছো? পল বলল, আমি বোঝাতে চাইছি যে আপনি একজন বদরাগী ও অভদ্র লোক। ম্যাজিস্ট্রেট রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমাকে এর জন্য উচিত মূল্য দিতে হবে হে ছোকরা, বলে লোকটা গটগট করে চলে গেলেন। পলের এই আচরণে আমি খুব বিব্রত বোধ করেছিলাম। আমি যদিও তার সাহসী প্রশংসা করতাম, তবু এটা যেন একটু মাত্রাতিরিক্ত হয়ে গেছে। পলের জায়গায় আমি হলে তার দেওয়া পয়সাগুলো হয়তো নিতাম না, কিন্তু তাকে ওভাবে অপমানও করতাম না। তবে কিছুদিনের মধ্যে ওই ঘটনার জন্য পলের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে যায়। আমি বুঝতে শুরু করি সাদারা দিনের পর দিন কালোদের অপমান করাকে তাদের অধিকার হিসেবে ধরে নিয়েছিল। এর প্রতিবাদ করা উচিত। পল ওই ম্যাজিস্ট্রেটের অপমানে উচিত জবাব দেওয়ায় আমি পরে তাকে বাড়তি সম্মানের চোখে দেখতাম। শীতের ছুটি শেষ হওয়ার পর নতুন বছরের শুরুতে আমি স্কুলে ফিরে এলাম। নতুন ক্লাসে ওঠার পর নিজেকে আরো পরিণত ও নবায়নকৃত মনে হলো। অক্টোবরের পরীক্ষায় ভালো ফল করতে হবে ভেবে পুরোদমে পড়াশোনায় ডুবে গেলাম। আর বছরখানেক পরে আমি বিএ পাশ করব। বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেবার পর আমি যে শুধু আমার সম্প্রদায়ের নেতৃত্বে আসব তাই নয়, আমার হাতে প্রচুর অর্থও আসবে। এসব ভাবনা আমাকে বেশ রোমাঞ্চিত করছিল। বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর আলেকজান্ডার কের, প্রফেসর জাবাভু ও প্রফেসর ম্যাথিউ বারবার আমাদের বোঝাতেন এখান থেকে ভালোভাবে পাশ করে বেরোতে পারলে আমরা কতখানি অভিজাত পর্যায়ে চলে যেতে পারবো। তাদের কথায় মনে হতো পাশ করার পর পুরো পৃথিবীটাই মনে হয় আমার পায়ের নিচে চলে আসবে। আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিএ পাশের পর আমি আমার দুঃখিনী মাকে সচ্ছলতায় ভরে দেব। বাবার মৃত্যুর পর মায়ের জীবনে যে সীমাহীন দারিদ্র্য নেমে এসেছিল তা থেকে তাকে মুক্তি দেব। কোনো গ্রামে তার জন্য বিশাল একটা বাড়ি আর খাবার গড়ে দেব। তার ঘরে থাকবে আধুনিক আসবাব আর পশ্চিমা ধাঁচে ফিটিংস সামগ্রী। আমার মা ও বোনেরা এতদিন যেসব জিনিস কিনতে পারেনি তা তাদের হাতে নাগাল এনে দেব। এসবই ছিল আমার প্রথম স্বপ্ন এবং মনে হচ্ছিল সে স্বপ্ন শিগগিরই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ফোর্থ ইয়ারের সর্বোচ্চ ছাত্র সংগঠন ছিল স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল। দ্বিতীয় বর্ষে উঠে আমি ওই সংগঠনের প্রতিনিধি হিসেবে মনোনীত হই। আমি তখনও বুঝতে পারিনি ছাত্র পরিষদের নির্বাচনকে ঘিরে সংঘটিত ঘটনাগুলো এমন সব জটিলতা সৃষ্টি করবে যা আমার পুরো জীবনটাকেই ওলটপালট করে দেবে। ছাত্র প্রতিনিধি পরিষদের নির্বাচন হতো বছরের শেষ ভাগে। এই সময়টা ছিল আমাদের পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত মুহূর্ত। ফোর্থ ইয়ার সংবিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রের ভোটে ছাত্র প্রতিনিধি পরিষদের 6 জন সদস্য নির্বাচিত হতো। নির্বাচনের মাত্র কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অসুবিধা ও সমস্যা নিয়ে আলোচনার জন্য একটা সভা ডাকা হয়। সব ছাত্রই বুঝতে পারছিল ফোর্থ ইয়ারে যে খাবার দেওয়া হয় তা সন্তোষজনক নয় এবং খাবার মানসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য ছাত্র পরিষদের শক্তি অকার্যকর রয়েছে। এই পরিষদ নামে মাত্র কলেজ প্রশাসনে অংশীদার হয়েছিল। ছাত্ররা চাইল এবার এমন একটি পরিষদ গঠন করতে হবে যারা ছাত্রদের দাবি দেওয়া ঠিকমতো আদায় করে আনতে পারবে। এই জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরিষদের কর্তৃত্ব সীমা বাড়ানোর জন্য দাবি তুলল। আমি ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম। ছাত্ররা আলটিমেটাম দিয়ে জানিয়ে দিল কর্তৃপক্ষ যদি পরিষদের ক্ষমতা ও কর্তৃত্ব সীমা না বাড়ায় তাহলে তারা নির্বাচন বর্জন করবে। এই মিটিং হওয়ার কয়েকদিনের মাথায় নির্ধারিত ভোট গ্রহণ শুরু হলো। অধিকাংশ ছাত্র এ ভোট বর্জন করলেও মোট ছাত্রের 1/6 অর্থাৎ জনা 25 ছাত্র ভোট দিয়ে তাদের পছন্দের 6 জন প্রতিনিধি নির্বাচিত করল। মজার ব্যাপার হলো তারা যে 6 জনকে প্রতিনিধি নির্বাচিত করেছিল আমিও তাদের মধ্যে একজন ছিলাম। যেহেতু আমাদের অধিকাংশ এ ভোটে বিরোধী ছিলাম তাই আমি নির্বাচিত অন্য 5 প্রতিনিধিকে নিয়ে মিটিংসে বসলাম। আমি তাদের বোঝালাম অধিকাংশ শিক্ষার্থী নির্বাচন চায়নি, সুতরাং আমাদের এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে সব প্রণোদিত হয়ে পদত্যাগ করা উচিত। তারা আমার কথায় রাজি হলো। পদত্যাগ পত্রের খসড়া তৈরি হলো। যথারীতি তা ডক্টর কের কাছে হস্তান্তর করলাম। কিন্তু ডক্টর কের খুবই চালাক ছিলেন। তিনি আমাদের পদত্যাগপত্র গ্রহণ করে ঘোষণা দিলেন
পরের দিন রাতে খাবারের পর ডাইনিং হলে নতুন করে প্রতিনিধি পরিষদের নির্বাচন হবে। তার পরিকল্পনায় ছিল রাতে খাবারের সময় সব ছাত্রছাত্রী ডাইনিং হলে হাজির থাকবে। প্রতিনিধি পরিষদকে তারা তার সামনে সরাসরি প্রত্যাখ্যান করতে পারবে না, যথারীতি নির্বাচন হয়ে যাবে। কিন্তু পরের দিন মজার ঘটনা ঘটল। অধ্যক্ষের নির্দেশ মতো ভোটাভুটি হলো, কিন্তু এবারও সে 25 জন ভোট দিল, বাকিরা ভোট বর্জন করল। নির্বাচিত হলাম আমি সহ সেই 6 জন। তার মানে ব্যাপারটা দাঁড়ালো আমরা ঘুরে ফিরে সে আগের জায়গাতেই ফিরে এলাম। তবে আগের বারের সাথে এবার পার্থক্য হলো, আগের বার ভোটের সময় বর্জনকারীরা উপস্থিত ছিল না, কিন্তু এবার তারা সেখানে ছিল। আমি বাদে অন্য 5 নির্বাচিত প্রতিনিধি এবার যুক্তি দেখালো, যেহেতু সবার উপস্থিতিতে দ্বিতীয় দফা ভোট হয়েছে এবং তারা পুনর্নির্বাচিত হয়েছে, সেহেতু তারা দায়িত্ব গ্রহণ করবে, আগেরবারের মতো পদত্যাগ করবে না। কিন্তু আমি বাদ সাধলাম। আমার বক্তব্য, আমাদের মূল লক্ষ্য ছিল প্রতিনিধি পরিষদকে শক্তিশালী করা। অধিকাংশ শিক্ষার্থী যেখানে ভোটের বিপক্ষে, সেখানে কর্তৃপক্ষের চালাকি নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। আমি অন্য 5 প্রতিনিধিকে পদত্যাগ করার অনুরোধ জানালাম, কিন্তু তারা আমার অনুরোধ রাখল না। ফলে উপায় না দেখে আমি একাই দ্বিতীয়বারের মতো পদত্যাগ করলাম। পরের দিন অধ্যক্ষের কক্ষে আমাকে ডাকা হলো। অধ্যক্ষ ডক্টর কের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করালো। ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে সবাই তাকে সম্মানের চোখে দেখত। তিনি শান্তভাবে গত কয়েকদিনের ঘটনাবলী পর্যালোচনা করলেন এবং ধীর কণ্ঠে আমাকে পদত্যাগের বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করলেন। আমি তাকে জানিয়ে দিলাম যে আমার পক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হবে না। তিনি বললেন, এক্ষুনি সিদ্ধান্ত দেওয়া দরকার নেই, একদিন ভেবেচিন্তে পরের দিন যেন আমি তাকে সিদ্ধান্ত জানাই। পাশাপাশি তিনি এ হুমকিও দিলেন যে তিনি কখনো কোনো দায়িত্বহীনতাকে বরদাস্ত করেন না। আমি যদি পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকি, তাহলে তিনি আমাকে ফোর্ট হেয়ার থেকে বহিষ্কার করতে বাধ্য হবেন। নিজের রুমে ফিরে এসে সারা রাত আমার ঘুম হলো না। ছটফট করতে লাগলাম। এমন ধরনের ওজনদার সিদ্ধান্ত আমাকে আগে কোনোদিন নিতে হয়নি। ওই রাতে আমি আমার বন্ধু ও বিশ্বস্ত পরামর্শদাতা কেডির সঙ্গে কথা বললাম। সে বলল, এটা তোমার ব্যক্তিগত দৃঢ় চেতনার সামনে এক বিরাট চ্যালেঞ্জ। এক্ষেত্রে তোমার আপোষ করা ঠিক হবে না। আমি ভেবেছিলাম প্রিন্সিপালের যে আমার সিদ্ধান্তের কথা শুনি কেডি বেশি রাগ করবে, কিন্তু তার কথা আমার ভালো লাগলো। তাকে ধন্যবাদ জানিয়ে আমি নিজের রুমে ফিরে আসলাম। যদিও আমি বুঝতে পারছিলাম আমি যা করেছি তা নৈতিক জায়গা থেকে অবশ্যই সঠিক, কিন্তু তারপরও মনের মধ্যে একটা খচখচানি কাজ করছিল। সন্দেহ হচ্ছিল, আদর্শ রক্ষার অজুহাতে আমার ভবিষ্যৎ নষ্ট করার কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? আমি যদি পদত্যাগ করি, তাহলে ছাত্রদের কতটুকু স্বার্থ সংরক্ষিত হবে? নেহায়েত জিদ পূরণের জন্য আমার এই কাজ করা ঠিক হবে? একদিকে অধ্যক্ষের কথায় রাজি হয়ে আমি আমার সমর্থকদের কাছে ছোট হতে চাইছিলাম না, অন্যদিকে তার অবাধ্য হয়ে ফোর্ট হেয়ারের ক্যারিয়ার ধ্বংস করতেও মন চাই দিচ্ছিল না। পরদিন একটা সিদ্ধান্তহীন মানসিকতা নিয়ে ডক্টর কেরের অফিসে গিয়ে হাজির হলাম। আমি কি সিদ্ধান্ত নিয়েছি তা তিনি জানতে চাইলেন। আমি আদৌ তখনও কোনো সিদ্ধান্ত নেইনি, কিন্তু তারপর আমার মুখে দিয়ে বেড়ে গেল, ছাত্র প্রতিনিধি পরিষদে যোগ দেবার মানসিক অবস্থা আমার নেই। আমার জবাবে ডক্টর কের অত্যন্ত অবাক হলেন বলে মনে হলো। তিনি 2-1 মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বলেন, ভেরি ওয়েল, তুমি কি করবে না করবে তা অবশ্যই তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। তবে আমার দিক থেকে একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, পাশাপাশি তোমাকে একটা প্রস্তাবও দিচ্ছি। সেটা হলো, তোমাকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হচ্ছে। তবে তুমি যদি ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিতে রাজি হও, তাহলে আগামী বছর তুমি আবার 2য় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তার মানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য পুরো একটা গ্রীষ্মকাল তোমার সামনে থাকছে মিস্টার ম্যান্ডেলা। আমার জবাব শুনে ডক্টর কের যেভাবে অবাক হয়েছিলেন, আমিও তার জবাব শুনে ঠিক ততটাই ধাক্কা খেয়েছিলাম। আমি ভালো করে বুঝতে পারছিলাম ফোর্ট হেয়ার ত্যাগ করার জন্য আমার চরম বোকামি হচ্ছে, কিন্তু সমঝোতা করতে যে সময় ও পরিস্থিতি দরকার ছিল তা আমার হাতে ছিল না। আমার মনের মধ্যে এমন একটা অনুভূতি কাজ করছিল যা কোনো মতে আপোষ করতে চাইনি। দ্বিতীয়বার ভর্তি হওয়ার মতো সুযোগ রাখার জন্য একদিকে প্রিন্সিপালের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ কাজ করলেও তার একনায়কোচিত সিদ্ধান্তে আমি তার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলাম। আমার কথা হলো, যে কোনো সময় পরিষদ থেকে পদত্যাগ করার স্বাধীনতা আমার আছে। তিনি জোর করে আমাকে দিয়ে প্রতিনিধির দায়িত্ব পালন করাতে পারেন না। যাই হোক, বছরান্তে আমাকে ফোর্ট হেয়ার ছাড়তে হলো। এই সময় আমার নিজেকে ফোর্ট হেয়ারের উচ্ছিষ্ট বলে মনে হচ্ছিল।